আচ্ছা ভাবুন তো, টাকা পয়সার ব্যাপারে সফল হওয়াটা যদি অঙ্ক বা বিজ্ঞানের মতো কঠিন কিছু না হয়ে বরং একটা সফট স্কিল হতো, যেখানে আমাদের জ্ঞান বা ডিগ্রির চেয়েও আমাদের আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই অসাধারণ ধারণাটাই হল মর্গান হাউজের বই দ্য সাইকোলজি অফ মানির মূল ভিত্তি। চলুন আজ সেখান থেকেই সম্পদ, লোভ আর সুখ নিয়ে কিছু দারুণ জিনিস জেনে নিই। বেশ, চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বলুন তো, কার ধনী হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, একজন পরিচ্ছন্নতা কর্মীর নাকি একজন বিশাল ফিনান্স এক্সিকিউটিভের? উত্তরটা শুনলে কিন্তু আপনি বেশ অবাক হবেন। একদিকে ছিলেন রোনাল্ড রিড, একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। তিনি তার সামান্য আয় থেকে যা পারতেন বাঁচাতেন আর ভালো কোম্পানিতে মানে ব্লু চিপ স্টকে বিনিয়োগ করতেন। আর মারা যাওয়ার সময় তার অ্যাকাউন্টে ছিল $8 মিলিয়নেরও বেশি। অন্যদিকে ছিলেন রিচার্ড ফুসকোন, হার্ভার্ড থেকে পাশ করা একজন ফিন্যান্স এক্সিকিউটিভ। তিনি অসম্ভব বিলাসবহুল জীবন কাটাতেন, প্রচুর ধারদেনা করেছিলেন আর শেষমেশ দেউলিয়া হয়ে যান। এই অবিশ্বাস্য গল্পটা আসলে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা দেয়। ব্যাপারটা মোটেও বুদ্ধিমত্তা বা ডিগ্রি নয়। চলুন দেখি সম্পদের এই খেলায় আচরণ কেন আমাদের ব্রেনের চেয়েও বেশি শক্তিশালী। তাহলে দুজনের মধ্যে আসল পার্থক্যটা কোথায় ছিল? এখানেই লুকিয়ে আছে পুরো আলোচনার মূল কথাটা। আর্থিক সাফল্য কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা সফট স্কিল। এখানে কে কি জানে তার চেয়েও অনেক বেশি জরুরি হল সে কেমন আচরণ করে। রোনাল্ড রিডের ছিল ধৈর্য, আর ফুসকনের ছিল অহংকার আর লোক। আচ্ছা, বাইরের জগৎ থেকে এবার একটু নিজেদের মনের ভেতরে তাকানো যাক, কি বলেন? আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতাগুলো বোঝাটা খুব জরুরি, কারণ টাকা পয়সার ব্যাপারে আমাদের ব্যক্তিগত ধারণা, আমাদের সীমাবদ্ধতা, এমনকি ভাগ্যেরও একটা বিশাল ভূমিকা আছে। আমরা টাকা পয়সা নিয়ে যা ভাবি তা কেন ভাবি, কখনো কি খেয়াল করেছি? দেখুন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো সারা পৃথিবীতে যা ঘটেছে তার অতি ক্ষুদ্র একটা অংশ, কিন্তু আমাদের চিন্তাভাবনার প্রায় ৮০% তৈরি হয় সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে। মানে, আমরা আমাদের জীবনের ছোট জানালা দিয়ে যা দেখি সেটাকেই পুরো পৃথিবী বলে ধরে নিই। আর ঠিক এই কারণেই টাকা পয়সার ব্যাপারে আমাদের এক একজনের আচরণ এক এক রকম। এক এক প্রজন্মের কাছে টাকার অর্থ এক এক রকম। আমাদের কারোর কাছেই তো আর পৃথিবীর সব তথ্য নেই, তাই না? আর এই যে আধুনিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, এগুলো তো খুবই নতুন। আমাদের মস্তিষ্ক তখন কি করে, সেই ফাঁকা জায়গাগুলো ভরার জন্য নিজের মতো করে গল্প বানিয়ে নেয়। আর দেখুন, আমরা প্রায় সবাই একটা মজার ভুলের ফাঁদে পড়ি। যখন আমরা সফল হই তখন ভাবি এটা তো আমার দক্ষতার ফল, আর যখন ব্যর্থ হই তখন সব দোষ দিই ভাগ্যকে। আমরা প্রায়ই ভুলে যাই যে সাফল্য বা ব্যর্থতার পেছনে ভাগ্য বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনারও একটা বিশাল ভূমিকা থাকে। আসলে ফিন্যান্সের জগতে বেশিরভাগ বড় ফলাফলই আসে হাতে গোনা কয়েকটা অসাধারণ ঘটনা থেকে। এগুলোকে বলে লং টেল। যেমন ধরুন, ডিজনি ৪০০টারও বেশি কার্টুন বানিয়ে ফ্লপ করার পর একটা বিশাল হিট দিয়েছিল, স্নো হোয়াইট। আর ওই একটা ঘটনাই সবকিছু বদলে দেয়। আমাদের বিনিয়োগের দুনিয়াটাও ঠিক এরকমই। হয়তো বেশিরভাগ বিনিয়োগই সাধারণ ফল দেবে, কিন্তু একটা সঠিক সিদ্ধান্তই আমাদের জন্য বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। তো আমরা আমাদের মনের ভেতরের দুর্বলতাগুলো তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল, সফল হওয়ার উপায়টা কি? এর উত্তরটা খুব সহজ কিন্তু শক্তিশালী: টিকে থাকা আর চক্রবৃদ্ধির অবিশ্বাস্য ক্ষমতাকে কাজে লাগানো। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা যে কতটা অবিশ্বাস্য হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ শায়দ ওয়ারেন বাফেট। ভাবুন তো, তার মোট সম্পদের $৮১.৫ বিলিয়ন, মানে প্রায় পুরোটাই এসেছে তার ৬৫তম জন্মদিনের পর। এটাই হলো লম্বা সময় ধরে খেলায় টিকে থাকার ম্যাজিক। আর এই কম্পাউন্ডিং নিয়ে চার্লি মাঙ্গারের একটা অসাধারণ কথা আছে। তিনি বলেন, চক্রবৃদ্ধির প্রথম নিয়ম হল কোনো কারণ ছাড়া একে থামিয়ে না দেওয়া। এর মানে হল, বিশাল লাভ করার চেষ্টা করার চেয়েও অনেক বেশি জরুরি হল আর্থিক খেলায় টিকে থাকা। এখানে একটা অদ্ভুত কিন্তু সত্যি ব্যাপার আছে। ধনী হওয়ার জন্য যে মানসিকতা লাগে আর ধনী থাকার জন্য যে মানসিকতা লাগে, দুটো কিন্তু একদম আলাদা। ধনী হতে গেলে ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, কিন্তু সেই সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন বিনয়, মিতব্যয়িতা আর এই ভয়টা যে যা এসেছে তা এক মুহূর্তে চলেও যেতে পারে। তাহলে এই টিকে থাকার মানসিকতা কিভাবে তৈরি করা যায়? দেখুন,
এখানে 3টা মূল জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, আর্থিকভাবে এতটাই মজবুত থাকার চেষ্টা করতে হবে যেন লম্বা সময় ধরে টিকে থাকা যায়। 2 নম্বর, সব পরিকল্পনা যে ভেস্তে যেতে পারে সেটা মাথায় রেখে একটা সুরক্ষা বলয় বা সেফটি মার্জিন তৈরি করতে হবে। আর 3 নম্বর, ভবিষ্যতের জন্য আশাবাদী হতে হবে, কিন্তু বর্তমানের ছোট ছোট ঝুঁকিগুলো নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। চলুন এবার একদম শেষ এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসি, আর তা হলো নিজের জন্য যথেষ্ট শব্দটার সংজ্ঞা ঠিক করা আর টাকাকে কেবল সংখ্যা না ভেবে স্বাধীনতা আর সুখের সাথে যুক্ত করা। টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো নিজের লক্ষ্যের গোলপোস্টটাকে এক জায়গায় থামানো। আমরা সবসময় পাশের বাড়ির লোকের সাথে, বন্ধুর সাথে নিজেকে তুলনা করি আর আরও চাই করতে থাকি। এটা এমন একটা দৌড় যার কোনো শেষ নেই। তাহলে আসল সম্পদ জিনিসটা কি? এটা কিন্তু দামি গাড়ি বা ঘড়ি নয়। সম্পদ হলো সেই টাকাটা যা খরচ করা হয়নি, যে গাড়িটা কেনা হয়নি, যে হিরেটা কেনা হয়নি, সেটাই আসল সম্পদ। তাই সম্পদ চোখে দেখা যায় না, এটা আমাদের সুযোগ দেয়, স্বাধীনতা দেয়। আসল সম্পদ হলো সেই ক্ষমতা যা আপনাকে সকালে ঘুম থেকে উঠে এটা বলার সুযোগ দেয় যে আজ আমি যা খুশি তাই করতে পারি। মনে রাখবেন, টাকা আমাদের যে সবচেয়ে সর্বোচ্চ ডিভিডেন্ড বা লাভটা দেয় তা হলো নিজের সময়ের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ। দামি জিনিস নয়, বরং এই স্বাধীনতাই হলো সম্পদের আসল উদ্দেশ্য। সম্পদ দেখানোর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, খেয়াল করেছেন? কেউ হয়তো ভাবে একটা দামি গাড়ি কিনলে সবাই তাকে খুব সম্মান করবে, কিন্তু সত্যিটা হলো মানুষ গাড়ির চালককে সম্মান করে না, তারা শুধু নিজেদেরকে ওই গাড়িতে বসে কল্পনা করে। সম্পদ দেখে প্রশংসা নয়, বরং ঈর্ষা পাওয়া যায়। আসল সম্মান আসে দয়া, বিনয় আর সহানুভূতি থেকে। তো এতক্ষণ আমরা যা কিছু জানলাম সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের আর্থিক পরিকল্পনাটা কিভাবে সাজাতে পারি। চলুন আজকের আলোচনার মূল কথাগুলো এক ঝলকে দেখে নিই। আমাদের জানতে হবে কোথায় থামতে হবে, মনে রাখতে হবে সম্পদ ধরে রাখা বা টিকে থাকাটাই সবচেয়ে বড় দক্ষতা। আমাদের আয় বা রিটার্নের চেয়েও সঞ্চয়ের হার অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সময়ের উপর নিয়ন্ত্রণই হল টাকার আসল লাভ। সবশেষে, এমন কারো কাছ থেকে আর্থিক পরামর্শ নেওয়া ঠিক নয় যে আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। পার্সোনাল ফিন্যান্স মানে ব্যক্তিগত অর্থায়ন বিষয়টাতে ফিন্যান্স শব্দটার চেয়ে পার্সোনাল বা ব্যক্তিগত শব্দটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোনো একটা সঠিক উত্তর নেই, কেবল সেই উত্তরটাই সঠিক যা আপনার নিজের জন্য আর আপনার নিজের লক্ষ্যের জন্য কাজ করে। তাই এই আলোচনা শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি যে আর্থিক খেলাটা খেলছি তার নিয়মগুলো কি আসলেই আমার জেতার জন্য বানানো হয়েছে?